আমার বয়স যখন 2 বছর তখন আমার বাবা মায়ের বিচ্ছেদ হয়ে যায়। আমি বড় হয়েছি নানির কাছে। পৃথিবীতে এই একজন মানুষ আমার আপনজন, উনি ছাড়া আমার আর কেউ নেই। যতটুকু নানির কাছ থেকে শুনেছি, বাবা মা একে অপরকে পছন্দ করে বিয়ে করেছিলেন। বিয়ের 3 বছর পর্যন্ত সবকিছু ঠিকঠাক ছিল, কিন্তু এরপর থেকে সমস্যা শুরু হয়। তাদের মধ্যে প্রায় ঝগড়া হতো, যেগুলোর বেশিরভাগ কারণ খুবই তুচ্ছ। হয়তো তাদের ভালোবাসা ফিকে হয়ে গিয়েছিল। একদিন মা আমাকে নিয়ে নানার বাড়িতে চলে এলেন। আমার নানা মারা গেছেন অনেক আগে, ওনাকে আমি দেখিনি। মায়ের অন্য কোনো ভাই বোন নেই বলে নানির পুরো ভুবন জুড়ে তিনিই ছিলেন। বিচ্ছেদ কেন হলো, বাবা কি এমন করেছে, বাবা এখন কোথায়, তার কোনো কিছুই আমি জানি না। নানিকেও এসব বলেননি। বাবার সাথে বিচ্ছেদের পরে মায়ের আর একটি বিয়ে হয়েছিল, সেটিও একসময় ভেঙে যায়। মা দেখতে ছিলেন অনেক সুন্দর, অসম্ভব ফর্সা। তিনি খুব আমোদে প্রকৃতির ও উচ্চবিলাসী। সবসময় জীবনটা উপভোগ করতে চাইতেন। ওনার কাছে টাকার মূল্য ছিল অনেক বেশি। টাকার জন্য উনি যা খুশি করতে পারতেন। নানির এসব পছন্দ ছিল না। তিনি সৎ ও আদর্শবান একজন নারী। টাকা নিয়ে বাহিরের মানুষদের সাথে মায়ের লেনদেন, এসব ব্যাপারে প্রায় নানির সঙ্গে ঝগড়া হতো। মা সবসময় আমাকে একটা কথা বলতেন, যখন তুমি ভালোবাসার কাছে হেরে যাবে তখন টাকা বেছে নিবে, বুঝেছো? আমার বয়স তখন 6 বছর। একদিন একজন লোক বাড়িতে আসলেন। মা আমাকে অনেক হাসি মুখে পরিচয় করিয়ে দিলেন, উনি তোমার বাবা। এরপর মা সহ ওনার সাথে চলে গেলাম। কখনো বাবার আদর পাইনি বলে ওনাকে বাবা বলে ডাকতাম। অন্য 8-10টা বাচ্চা যেভাবে চায় বাবার সাথে খেতে, খেলা করতে, ঠিক সেরকম আমিও চাইতাম। প্রথম কয়েকদিন বেশ ভালোই কেটেছিল, কিন্তু আমি ভুল ছিলাম। ছোট্ট একটা বাচ্চা মেয়ে যে কিনা সবসময় আদরের বদলে পেত পদাঘাত। মা হয়তো ভেবেছিলেন আমাকে ওনার নতুন সংসারে নিয়ে আসলে বাবার ভালোবাসাটুকুও দিতে পারবেন। বুঝেননি, জন্মদাতা পিতা যেখানে খোঁজ নেয়নি সেখানে তো সৎ বাবা। ওই লোক আমাকে মেনে নিতে পারেননি। প্রতিটা মুহূর্তে আমাকে কষ্ট দিতেন। আমি দুষ্টু বাচ্চা ছিলাম না, তবুও আমাকে বকাঝকা করা, চড় মারা, এসব ছিল ওনার নিত্যদিনের অভ্যাস। মাকে এসব বললে বিশ্বাস করতেন না। ওনার কাছে লোকটি ছিল ফেরেস্তার মতো। আমি তাদের কাছে ছিলাম 3 মাস। এই 3 মাসে আমার জীবন নরকে পরিণত হয়ে গেল। একদিন আমার সৎ বাবা আমার হাতে গরম লোহা বসিয়ে দিলেন। আমি শুধু চিৎকার দিয়েছিলাম। এরপর আর কিছুই মনে নেই। সেই পোড়া দাগ আজও আমার হাতে রয়ে গেছে। এ ঘটনার পরে মা আমাকে নানির কাছে পাঠিয়ে দিলেন। আমার নানির অবস্থা ভালো ছিল না। নানার রেখে যাওয়া জমি থেকে যা ফসল হতো তাই ওনার একমাত্র উপার্জন ছিল। নানার রেখে যাওয়া যে কটা টাকা জমা ছিল তা মায়ের বিলাসবহুল জীবনযাপনে শেষ হয়ে গেছে। এখন শুধু আছে এক টুকরো জমি আর বাড়ি। নানার রেখে যাওয়া জমি ছিল মায়ের নামে। মা সেই জমি বিক্রি করে হঠাৎ একদিন উধাও হয়ে গেলেন। যাওয়ার আগে চিঠি লিখে জানালেন তিনি বিদেশ চলে যাবেন। এরকম জীবন চান না। মায়ের এই ঘটনায় নানি খুব কষ্ট পেয়েছিলেন, একদম ভেঙে গেলেন। এরপর থেকে নানির আগের মতো চলাফেরা করতে পারতেন না। সারাক্ষণ মাকে অভিশাপ দিতেন। এই বিশাল পৃথিবীতে আমি আর নানি ছিলাম সম্পূর্ণ একা, দুজন মানুষ। দারিদ্রতা পিছু ছাড়ছিল না, তবুও আমরা সুখী ছিলাম, শান্তিতে ছিলাম। মায়ের স্বার্থপরতার পরে নারীর সমস্ত চিন্তা ছিল আমাকে নিয়ে। উনি ছাড়া আমি বড্ড অসহায়। এই মানুষের কল্যাণে আমি পড়াশোনা করি, ধীরে ধীরে বড় হতে থাকি। নানির বয়স বাড়ছে, দুর্বলতা এসে গেছে। শেষকালে নানি মায়ের জন্য খুব কান্নাকাটি করতেন। শত হোক ওনার একমাত্র সন্তান, একমাত্র অবলম্বন। এক বুক শূন্যতা নিয়ে নানি একদিন মারা গেলেন। আমার জীবন কেমন যেন স্তব্ধ হয়ে গেল। ভেবে পাচ্ছিলাম না কি করব, কিভাবে থাকবো। আমার এই শূন্য জীবনটা আরো শূন্যতায় ভরে গেল। আমি জানি না মা এখন কোথায়, কি করছেন, কোন স্বপ্নের দেশে ঘুরে বেড়াচ্ছেন, তার কিছুই জানি না। আমি আজও জানতে পারলাম না আমার বাবাকে। তিনি কি এখনো বেঁচে আছেন? ওনারও কি নতুন সংসার হয়েছে? আচ্ছা, তাদেরকে একবারও আমার কথা মনে পড়ে না? কোনো কিছুর হিসাব আমি মিলাতে পারছিলাম। নানির বোনের এক মেয়ে ছিলেন, উনি এসে আমাকে ওনার সাথে নিয়ে গেলেন। আমি তখনও জানতাম না আমার এই নাটকীয় জীবনের শেষ কোথায়। দ্বিতীয় পর্ব আসছে খুব শীঘ্রই। আমি একজন নতুন মা পেলাম। খালা আমাকে সবসময় নিজের মেয়ের মতো ভালোবাসতেন। ওনার ছিল 3 ছেলে মেয়ে। ছোট মেয়ে আমার বয়সী, সে আমার খুব ভালো বান্ধবী হয়ে গিয়েছিল। আমার জীবনে নির্মমতার হিসাব কখনোই মিলাতে পারতাম না। সারাক্ষণ নানির কথা মনে পড়তো। তার থেকেও বেশি ভাবতাম বাবা মাকে নিয়ে। তারা জীবিত থাকা সত্ত্বেও আমি ছিলাম এতিম। প্রায় এই ভাবনাগুলো আমাকে খুঁড়ে খুঁড়ে খেত। নিজেকে সামলাতে পারতাম না। আমি অনেক কাঁদতাম, অনেক। একদিন এভাবে কাঁদছিলাম, হঠাৎ শুনি কেউ বলল, এই মেয়ে, তুমি কি হাসতে জানো না? ঘুরে তাকিয়ে দেখলাম খালার বড় ছেলে। ব্যাস, এখন থেকে আমার জীবনে বদলে গেল। আমি সেদিন কোনো জবাব দিতে পারিনি, চোখ বড় বড় করে তাকিয়েছিলাম। প্রতিটি মানুষের জীবনে একবার ভালোবাসা আসে, যার জন্য সে হাসে, স্বপ্ন দেখে, কালো অধ্যায়গুলো ভুলে নতুন করে বাঁচতে শিখে। আমারও এমন সুখের স্মৃতি এসেছিল। খুব দ্রুত ভুলে গেলাম আমার জীবনে কি কি ঘটেছিল। ভুলে গেলাম কে চলে গেছে, কেই বা থেকেও না থাকার মতো আছে। তার সাথে আমার তেমন কথা হয়নি। শুধু একটি চিঠি দিয়েছিল একদিন, যেখানে লেখা ছিল, তুমি কি তোমার এই সুন্দর চোখ দুটি বাকি জীবন আমায় দেখতে দিবে?
আমি চিঠির জবাব দেইনি। লজ্জা আর ভয় দুটোই কাজ করছিল। এই প্রথম এরকম পরিস্থিতিতে পড়েছি। এই প্রথম কেউ একজন আমাকে স্বপ্ন দেখালো। বুঝতে পারছিলাম না তাকে কি ভরসা করা যায়। কি গ্যারান্টি আছে সে ছেড়ে চলে যাবে না? খালাও আমাকে পছন্দ করতেন, উনিও চাইতেন নিজের ছেলের সঙ্গে আমাকে বিয়ে দিতে, কিন্তু মুখ ফুটে বলতে পারতেন না। ওনার ভয় ছিল যদি রাজি না হই, আমার অমতে তিনি আমার জন্য কিছু করবেন না। আমিও কিছু বলতে পারিনি। আমার জীবনে যারা ছিল তারাই হারিয়ে গেছে। নতুন করে এখন আর কিছু হারালে সহ্য করতে পারবো না। হঠাৎ একদিন হারিয়ে যাওয়া একজন মানুষ আমি খুঁজে পেলাম। তিনি আমার বাবা। জানি না কোথা থেকে আমার ঠিকানা পেয়েছেন। তাকে দেখে বিশ্বাস করতে পারিনি। খুব অবাক হয়েছিলাম সেদিন। এই মানুষটি আমার বাবা। তিনি জানালেন আমাকে নিতে এসেছেন। বুঝতে পারছি না কি করব। এই লোককে আমি কি বলে ডাকবো? যাকে কখনো দেখিনি তাকে হুট করে কিভাবে বাবা বলে ডাকবো? আমার মনে তখন হাজারটা প্রশ্ন। অনেক কিছু জিজ্ঞেস করতে চেয়েও পারিনি। কেমন জানি ঘোরের মধ্যে ছিলাম। খালার কথা শুনেই বিশ্বাস করলাম ইনি আমার বাবা। এত বছর খবর না নেওয়ার জন্য উনি এখন অনুতপ্ত। বাবা সেদিন হাউমাউ করে কেঁদেছিলেন। বারবার বলেছিলেন, মারে আমি অন্যায় করেছি, আমাকে মাফ করে দে, আমার সাথে চল মা, তোকে আর কষ্ট করতে হবে না। এতদিন অন্যের ঘাড়ের বোঝা ছিলাম বলে অনেক কষ্ট হতো। বাবা আসার পর হাফ ছেড়ে বাঁচলাম। আমি বাবার সাথে চলে আসি। ওই দিন আমার প্রিয় মানুষটির সাথে আমার অনেক কথা হয়। সে কথা দিয়েছিল আমাকে ভুলে যাবে না। বলেছিল নিজেকে কখনো একা না ভাবতে। সে সব সময় আমার পাশে আছে। সবাই হারিয়ে গেলেও সে হারাবে না। যদি কখনো কষ্ট পাই, ভেঙে পড়ি, তাকে যেন ডাকি, সে আসবে। শত বাধা অতিক্রম হলেও সে আসবে। তার এই কথাগুলো আমাকে বেশ প্রভাবিত করেছিল। খুব অদ্ভুতভাবে আমি তার ভাবনায় পড়ে গেলাম। অপেক্ষা করতে লাগলাম। আমি জানি আমার জীবনে অনেক কিছু ঘটেছে। জন্মের পর থেকেই প্রতারিত হয়েছি। আমার প্রিয় মানুষগুলো আমাকে ছেড়ে চলে গেছে। কেউ আমাকে নিয়ে ভাবেনি। আমার ভয় হতো হারানোর। তাই কখনো কোনো আশা রাখতাম না। আশা মানুষকে ধ্বংস করে দেয়। সে আমাকে আশা দেখিয়েছে, আমিও বোকার মতো সেটা মনে গেঁথে নিয়েছি। বাবার ফিরে আসাটা আজব ব্যাপার ছিল। এরকম কিছু হবে বলে স্বপ্নেও ভাবিনি। জীবনের নিয়ম কতই না অদ্ভুত। বাবার সাথে বাড়িতে গিয়ে দেখলাম আমার ছোট 3টে ভাই বোন আছে। সৎ মাকেও দেখলাম। উনি ছিলেন খুব সহজ সরল মহিলা। কোনো হিংসা ছাড়া আমাকে সহজেই আপন করে নিলেন। আমার মনে হতো ইনিই আমার আপন মা। আমি একা বড় হয়েছি, তাই জানতাম একাকিত্বের অভিশাপ। নিজেকে মানিয়ে নিলাম। আমার ভাই বোনদের সাথে দিনগুলো খুব চমৎকার কাটছিল। কিন্তু সময়ের সাথে সাথে বুঝতে পারলাম আমার বাবা মোটেও কোনো ভালো মানুষ নন। সংসার চলতো আমার সৎ মায়ের ব্যবসার টাকা দিয়ে। ওনার বাবার বাড়ি থেকে এই ব্যবসা দাঁড়িয়েছে। যা আয় হতো সংসারের জন্য তা যথেষ্ট ছিল। আর বাবা নিত্যদিন জুয়া, বাজি এসব নিয়ে পড়ে থাকতেন। মা কিছু বললেই ঝগড়া শুরু হতো। মাকে গালাগাল, এমনকি মায়ের গায়ে হাতও তুললেন। আমি বাধা দিলে আমার দিকেও তেড়ে আসতেন। মা খুব ধৈর্যশীল মহিলা ছিলেন। জিজ্ঞাসা করতাম কেন ওই লোকের সংসার করছেন, কিভাবে সহ্য করেন। মা বুঝাতেন এসব ওনার সয়ে গেছে। বাবার কাছে আমিও বন্দী হয়ে গেছি। কাকে বলবো, কার কাছে সাহায্য চাইবো? সমাজ বিচার করলেও এখানে থাকতে হবে। কেউ নিজের পরিবারের বাইরে যেতে পারে না। মানসিকভাবে যতই নির্যাতন করুক না কেন, তবুও পরিবারের সাথেই থাকতে হবে। বাবার সাথে বাড়িতে আসার পরে খালার সঙ্গে আর দেখা হয়নি। বাবা যেতে দেননি, ওনাকেও আসতে বারণ করেছেন। এখানে আমি একদম একা হয়ে গেলাম। হঠাৎ একদিন শুনি আমার বিয়ে ঠিক হয়ে গেছে। বাবা আমার দরজা বন্ধ করে আটকে রাখলেন। বিয়ে ঠিক হওয়ার পর কি কি ঘটেছিল সবটা জানতে পারবেন 3য় পর্বে। আমার বিয়ে ঠিক, অথচ আমি কিছুই জানতে পারলাম না। যে মানুষটার সাথে বিয়ে সে আমার থেকে অনেক বড়। তার নাকি আরো একটা বিয়ে হয়েছে। জানি না বাবা জুয়াতে হেরে নাকি টাকার কাছে আমায় বিক্রি করে দিতে চাইলেন। আমার নিজের বাবা আমার সাথে এত বড় অন্যায় করতে চলেছেন, এটাও কি আমাকে বিশ্বাস করতে হবে? আমি কি করব ভেবে পাচ্ছিলাম না। পালানোর আর উপায় নেই। বুঝে গেছি আপনজনেরাই আমার সবচেয়ে বড় শত্রু। আমি যখন দুশ্চিন্তায় ভেঙে গিয়েছিলাম, তখন সৎমা আমার হাতে ওনার একজোড়া গয়না দিয়ে বললেন, তুই চলে যা মা, এখানে তোকে আমি বাঁচাতে পারবো না। পালিয়ে যা দূরে কোথাও, তোর জন্য এটাই ভালো হবে। আমার প্রিয় মানুষ সে জানালো স্টেশনে যেতে। আমি গেলাম, অপেক্ষা করলাম। দীর্ঘ জীবনের অসহ্যের গ্লানি আর মেনে নিতে পারছিলাম না। কেন আমার সাথে এমন হলো? আমার জীবন কি এতটুকু সুন্দর হতে পারতো না? মা চলে গেছে। বাবা ফিরে এসেও আবারও বুঝিয়ে দিল এই পৃথিবীতে রক্তের মানুষগুলোকেও বিশ্বাস করতে নেই। এত কিছুর পরেও আমি আশা রেখেছিলাম আমার স্বপ্নের মানুষের জন্য। ভরসা খুঁজে পেয়েছিলাম। ওই স্টেশনে বসে কল্পনায় নিজের সংসার সাজালাম। এবার থেকে আমার জীবনও সুন্দর হবে। দুপুর গড়িয়ে সন্ধ্যা হয়ে গেল। কেন জানি মনে হলো সে আসবে না। কি চমৎকার জীবন আমার, তাই না? সে কেনই বা আসবে? এমন মেয়েকে কেনই আপন করে নিবে? যার কেউ নেই, যার প্রিয়জনেরা স্বার্থ ছাড়া কোনো কিছু করতে পারে না, যার বাবা মা পর্যন্ত বিশ্বাসঘাতকতা করেছে, সে কেনই বা আমার মতো মেয়েকে বিশ্বাস করবে? নিজের ভাগ্যের
উপর প্রচন্ড অভিমান হয়েছিল। একের পর এক দ্রুতগামী রেলগাড়ি চোখের পলকে যাচ্ছে আর আসছে, কিন্তু তার সাথে আমার যাওয়ার জন্য কোনো রেল আসলো না। সে আসেনি, আসবে না, তবুও তার প্রতীক্ষায় ছিলাম। তার আশায় নতুন করে বাঁচতে চেয়েছিলাম, রঙিন স্বপ্ন বুনেছিলাম। আমার সব অতীত জেনেও সে আমায় স্বপ্ন দেখিয়েছিল। তবে কেন এমনটা করলো? সে কখনো আমার জীবনে না আসলেও হতো। সেদিন মনে হয়েছিল চলন্ত ট্রেনের নিচে নিজেকে শেষ করে দেই, কিন্তু এতে কি লাভ? জীবনের হিসাব না মিলিয়ে কেন পালাবো? আমি সিদ্ধান্ত নিলাম বেঁচে থাকবো এবং আমার শেষটা দেখবো। বাবা মা এমনকি নানির জন্য এতটা কষ্ট পাইনি যতটা কষ্ট পেয়েছি তার জন্য। জীবনের নিয়মে আসা যন্ত্রণা হয়তো সহ্য করা যায়, কিন্তু যখন কোনো আশা আকাঙ্ক্ষা ভুল প্রমাণিত হয় তখন সেটা সহ্য করা যায় না। বাবা আমাকে সেখান থেকে নিয়ে গেলেন। এমন নয় যে আমি ওনাকে ভয় পাই, কিন্তু আমার যে যাওয়ার জায়গা ছিল না। পুরো শরীর অসাড় হয়ে গিয়েছিল। নিজেকে সেদিন মৃত মনে হয়েছে। নিস্তেজ মনে কি হচ্ছে কিছুই টের পাইনি। কখন বিয়ে হলো তাও বলতে পারি না। কেমন জানি ঘোরের মধ্যে ছিলাম। তারপর আবারও জীবন বিষিয়ে গেল। একদিকে খারাপ স্বামীর মারধর, নির্যাতন, অপরদিকে সতীনের থেকে মানসিকভাবে আঘাত পাওয়া। সব মিলিয়ে আমি খুব ক্লান্ত হয়ে গেছি। তবুও আমাকে চলতে হয়েছে কয়েকটা বছর। ওদিকে আমার বাবা ক্যান্সারে আক্রান্ত হয়ে ধুকে ধুকে মারা গেলেন। শেষ সময়ে ওনার চোখে আমি আমার জন্য ভালোবাসা দেখতে পাইনি। তখন বুঝেছিলাম মা কেন বিচ্ছেদ করেছিলেন। বাবা তো মারা গেলেন, আমি নরকে পড়ে রইলাম। স্বামী নামের লোকটি কিছুতেই আমাকে তালাক দিতে চাইল না। সে অনেক প্রভাবশালী, আর আমি অর্থ ছাড়া অসহায় এক নারী। আমার জীবনে সে এক টুকরো কাগজে বন্দি করে রাখলো। এভাবে পার হলো আরো কয়েক মাস। একদিন আমার মা দেশে ফিরলেন। ওনাকে দেখে অবাক না হয়েও ভয় পেয়েছিলাম। বাবার ফিরে আসার কথা মনে হয়ে গিয়েছিল। হারিয়ে যাওয়া মানুষগুলো আবারও ফিরে আসে যত্ন করে ভেঙে দিতে। এবার আর মা কিছু করলেন না। সবটা জেনে খুব অনুতপ্ত হলেন। আমাকেও এই লোকের থেকে মুক্ত করে নিলেন। অবশেষে আমি প্রাণ ভরে নিঃশ্বাস নিতে পারলাম। পুনরায় যাওয়ার আগে মা চাইলেন আমাকে নিয়ে যেতে। আমি যাইনি, আর বিশ্বাস করতে পারিনি। সুন্দর এক জীবনের জন্য বাবার হাতে ধরেছিলাম, আর তিনি খুব নিখুঁতভাবে আমার জীবনটা বিষিয়ে দিলেন। মা অনেক কেঁদেছিলেন, আমিও কেঁদেছি। তবুও মাকে আর মেনে নিতে পারিনি। তাদের সুখের জন্য বলিদান হয়েছিলাম। কিভাবে আর ভরসা করব? মা চলে গেলেন, আর আমি রইলাম আমার সৎ মায়ের কাছে। ছোট ভাই বোনদের দায়িত্ব নিয়ে হাসি খুশিতে দিন কাটাতে লাগলাম। আর আমার সেই প্রিয় মানুষ, শুনেছি সে বেশ সুখেই আছে, বিয়ে করেছে, বউ বাচ্চা নিয়ে বাইরে কোনো দেশে আছে। আমি তার কথা ভাবা বন্ধ করে দিলাম। অপেক্ষা করলাম না। কেন জানি মনে হতো কোনোদিনও আবার তার সাথে আমার দেখা হবে। সময় গড়ালো। ভাই বোনদের জীবন সাজাতে গিয়ে নিজের কথা ভুলেই গেলাম। আমি চাইনি তাদের জীবন আমার মতো হোক। মাঝে মাঝে পুরোনো দিনের কথা খুব মনে পড়তো। সেদিন যদি আসতো তবে কি আজ আমার জীবন এমন হতো? আমি কি সত্যিই তখন খুব সুখে থাকতাম? মা বাবা সবাই চলে যাওয়ার কষ্ট থেকে তার জন্য অপেক্ষা করা ছিল আমার কাছে মৃত্যুর যন্ত্রণার মতো। আমি ভেবেছিলাম কোনোদিন মুখোমুখি হলে তাকে একটা প্রশ্ন করব না। যে যায় সে তার ভালো থাকার জন্যই চলে যায়। এই পৃথিবীতে সবার ভালো থাকার অধিকার আছে, সেও ভালো থাকুক। আমার জীবনে আর কেউ আসেনি, বিয়ে করতেও পারিনি। হারানোর ভয় হতো। আমার বাকি জীবন ভাই বোনদের জন্য উৎসর্গ করে দিলাম। কোনো দিন তারিখের হিসাব রাখতাম না। চোখের পলকে কেটে গেল এক যুগের ওপর। ভাই বোন বড় হয়েছে, পড়াশোনার পাশাপাশি কাজ করার জন্য আমার ভাই এখন দেশের বাইরে আছে। বোনের বিয়ে দিয়েছি, সেও চলে গেছে। আমাদের সংসারে সচ্ছলতা এসেছে। অভাব অনটন না থাকলেও মনের ভেতর তীব্র এক শূন্যতা রয়েই গেল। তারপর জীবনের নিয়মে চলা। হঠাৎ একদিন আমার সেই হারানো প্রিয়জনের সাথে দেখা হয়ে গেল, তাও আবার সেই স্টেশনে যেখান থেকে আমার পুরো জীবন বদলে গিয়েছে। সে তার মাকে নিয়ে যাওয়ার জন্য এসেছিল। কিছুদিন পর আবারও চলে যাবে। তার ব্যক্তিগত জীবনের অনেক গল্প করলো। ছবি দেখালো তার স্ত্রী সন্তানের। একটা ছবিতে দেখলাম তারা সবাই হাসি খুশি ভাবে একে অপরের হাত ধরে আছে। কেন জানি তা দেখে আমার বুকের ভেতর দুমড়ে মুচড়ে যাচ্ছিল। এমন একটা সংসার আমারও হতে পারত। আমি তার প্রতি কোনো অভিযোগ করিনি। আমার সমস্ত অভিযোগ অভিমান শুধু নিজেকে নিয়ে। তার গল্প শেষ হওয়ার পরে আমার খবর জানতে চেয়েছিল। আমি শুধু হাসলাম, কিছুই বলিনি। ব্যস্ততার ভান দেখিয়ে বাড়িতে চলে আসি। সে হয়তো পরে অন্য কারোর থেকে আমার সম্পর্কে জেনেছিল। সব জেনে নিজেকে ক্ষমা করতে পারছিল না। চলে যাওয়ার আগে আবার দেখা করে। সেদিন তার মুখে অপরাধবোধ লেপ্টে ছিল। কাতর কণ্ঠে বারবার ক্ষমা চেয়েছিল। কিন্তু আমি ক্ষমা করার কে? আমার দুর্দশার জন্য কখনোই অন্য কাউকে দোষ দিই না। তবে হয়তো সেদিন সে আসলে আমার জীবন অনেক সুন্দর হতো। আমিও হয়তো স্বাভাবিকভাবে দিন পার করতে পারতাম। সে আসেনি। কেন আসেনি এই প্রশ্ন কি এখন তাকে করব? জানতাম একদিন তার মুখোমুখি হতে হবে। পৃথিবী গোল বলেই হয়তো চলে যাওয়া মানুষগুলো আবারও ফিরে আসে। আজ চাইনি এভাবে দেখা হয়ে আমার ক্ষত বাড়িয়ে দিক। কি দরকার আর পুরনো কথা ভেবে?
তার শান্তির জন্য বললাম ক্ষমা করে দিয়েছি। এরপর কেটে গেল আরো কয়েক বছর। বর্তমানে আমিও দেশের বাহিরে আছি। এখানে এসে দেখলাম মানুষের জীবন সংসার কত দ্রুতই না ভেঙে যায়। মায়ের কথা জানতে পারলাম, শেষকালে ওনার সন্তানেরা ওনাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিয়েছিল। একাকিত্ব নিঃসঙ্গতায় তিনি সেখানেই মারা গেছেন। শুনে অনেক খারাপ লাগলো। আর আমার সেই প্রিয় মানুষ অনেক আগেই তার স্ত্রী তাকে ফেলে চলে গেছে, এমনকি বাচ্চাদেরকেও সাথে নিয়ে গেছে। সেটা নিয়ে তাদের কেস মামলা চলছিল দীর্ঘদিন যাবত। তাকেও মিথ্যা মামলার ফাঁসিয়ে দিয়েছিল তার স্ত্রী। কয়েক মাস জেল খাটার পর দেশে ফিরে যেতে তাকেও বাধ্য করা হয়। সন্তানদের বেলায় কোর্ট নির্দেশ দেয় 18 বছর পূর্ণ হওয়ার আগ পর্যন্ত বাচ্চারা তাদের মায়ের সাথে থাকবে। প্রাপ্তবয়স্ক হওয়ার পর তারা নিজেদের ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারবে। শুনেছি সে এখন দেশে একা থাকে। বাড়িঘর, টাকা পয়সা কোনো কিছুরই অভাব নেই। অভাব শুধু একজন মানুষের। সবকিছু থাকার পরেও সে নিঃসঙ্গ এক জীবন কাটাচ্ছে। তার গল্প এমন হোক কখনো চাইনি, আজও চাই সে ভালো থাকুক। আমি এখানে পরিবারের সাথে আছি। ভাইয়ের সন্তানদেরকে নিজের সন্তানের মতো বড় করেছি। ওরাই এখন আমার সবকিছু। বয়স বাড়ছে, শরীর দুর্বল হচ্ছে। এই তো কয়েকদিন আগেও ভাতিজার সাথে হাত ধরে তাকে হাঁটা শিখালাম, আর আজ সে আমাকে হাঁটতে সাহায্য করে। অবসর সময় এখনকার বৃদ্ধাশ্রমে ঘুরতে যাই, তাদের গল্প শুনি। কত শত মানুষের জীবন গল্প কত রকমের। তাদের দেখে শান্তি পায়। অন্তত তাদের থেকে আমি অনেক ভালো জীবন কাটাচ্ছি। তাদের কথা শুনে নিজেকে অনেক সুখী ভাবি। তবুও মাঝে মাঝে তাকে খুব মনে পড়ে। তার প্রতি আমার এই আক্ষেপ, শূন্যতা হয়তো শেষ নিঃশ্বাস পর্যন্ত থেকে যাবে। সেদিনও হয়তো ভাববো সে আসলে আমার জীবন রূপকথার মতো গল্প হতো।